দরজার বাইরে লেকটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। রাহুল, তুমি? তোমার এই অবস্থা কেন? মুখ শুকিয়ে কাঠ, শার্টের বোতাম উল্টো পাল্টো, মাথায় চুল দাড়ি মোচ একাকার হয়ে আছে। মাথার চুল এত বড় কেন? সব প্রশ্নের উত্তর একসাথে দিয়ে বলল, পরি, আমি তোমায় অনেক দিন ধরে খুঁজছি। জানি তুমি ঢাকায় এসেছো, তাই প্রতিটা অলিগলিতে খুঁজছি। আজ দেখা মিলল। পরি চোখে জলের সীমা নেই। রাহুল ফ্যাকাশে হাসি দিয়ে বলল, পরি, আমায় কিছু খেতে দেবে? দুদিন ধরে কিছু খাওয়া হয়নি। যা টাকা ছিল সব শেষ, আর বাড়ি ফেরার ইচ্ছে নেই। পরি নিজের দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলল, পিছন হেলিয়ে পরে দরজা বাড়ি খেয়ে দাঁড়িয়ে পড়েছে। এটা কি হলো? ওর এই অবস্থা পরি মানতে পারছে না। পাগলের মতো গপ গপ করে খাচ্ছে রাহুল, আর পরি শুধু তাকিয়ে দেখছে। কতদিন পর দেখলো ওকে। খাওয়া শেষ করে বিছানায় বসে রয়েছে, হালকা হাসি দিয়ে বলল, ভালো আছো পরি? হুম, আছি, বড্ড ভালো আছি। পরির এটা কেমন উত্তর তা রাহুলের জানা নেই। তোমার এই হাল হলো কেন রাহুল? পরির প্রশ্নে রাহুল কেঁদে দিয়ে বলল, পরি, তুমি চলে যাওয়ার পর সেই কাশেম এক মেয়েকে ধর্ষণ করেছে এবং তাকে পুলিশও ধরেছে। ওর সাথে দেখা করতে বাবাকে হাসতে গেলাম, যাতে বাবার কাছে তোমার নির্দোষ প্রমাণ করতে পারি। হাসতে গিয়ে কাশেমের সাথে কথা বলে জানতে পারলাম সেদিন সত্যিকার ঘটনা। বাবা সব শুনে কেঁদে উঠেছিল, আর আমার কাছে এবং তোমার বাড়ির সবার কাছে ক্ষমা চেয়েছে। আর আমার অবস্থা বেহাল ছিল। তুমি নেই, তাই অফিসে যাওয়া বন্ধ করে তোমায় খুঁজতে থাকি। আমার চাকরি চলে যায়, আর বাবা তার ছেলের এই অবস্থা দেখে মানতে পারছিলেন না। কিছুদিন পর বাবা আমাদের ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে, আর আমি তোমায় খুঁজে বেরিয়ে পড়লাম, আর জানলাম তোমায় সেই লোকটা বিয়ে করেছে, যে কিনা তোমার সম্মান বাঁচিয়েছে। পরি সব শুনে তার ভিতরটা কেঁপে উঠল। পাপ কাউকে ছাড়ে না, কাশেমকেও ছাড়লো না। সে আমার সম্মান নষ্ট করতে চেয়েছিল, আর আজ তার সম্মান তার পরিবারের সহ হারিয়ে গেল। বাবা মা ভাইয়া ওরা কেমন আছে? রাহুল হেসে বলল, তোমার ভাই বিয়ে করেছে। পরি হালকা হেসে বলল, তা বেশ ভালো আছে ওরা। পরি, তুমি ওই লোকটাকে বিয়ে করে সুখী আছো তো? পরির উত্তর দেওয়ার আগেই দরজার দিকে কেউ কেঁদে উঠল। কমল বলেই পরি হুট করে তার বাচ্চাটাকে কোলে নিয়ে নিল। রাহুল অবাক হয়ে দেখে পরীকে। সত্যি, আজ যদি পরীকে বিয়ে করতাম তাহলে হয়তো আমাদের এরকম একটি সন্তান হতো। তোমার ছেলে? হুম। রাহুল কমলকে কোলে তুলে নিয়ে বলল, আমাদেরও হতো পরি, তবে ভাগ্য দেখো। তবে এই জীবনে বাবা ডাক শোনা হয়তো হবে না। কেন কেন? পরি আগ্রহ দেখে বলল, কারণ যাকে বিয়ে করব ভেবেছিলাম সে তো আর নেই, তাই বিয়ে করার ইচ্ছে নেই। পরি, তোমার স্বামী কি তোমায় খুব ভালোবাসে? পরি নিশ্চুপ। কি বলবে রাহুলকে? ভালোবাসা জিনিস থেকে তো সে কয়েক কুশ দূরে। জানি না বাঁচে কিনা, তবে সে আমার বাচ্চার বাবা, আমার সব খেয়াল রাখছে, মাসে মাসে টাকা পাঠায়, সমস্ত প্রয়োজন মেটায়। রাহুল পরির হাতে হাত রেখে কিছু বলবে তার আগে আগমন হলো মোহনের। তাদের দুজনে হাতে হাত দেখে মোহন হাতে থাকা সমস্ত কিছু হাত থেকে পড়ে গেল। মোহনের উজ্জ্বল মুখটা নিমিষেই রক্তবর্ণ হয়ে উঠেছে। এই কারণে তুই আমায় ফোন দিস না? আমি না আসলেও ড্রাইভারকে একবারও বলিস না আমি যাতে আসি? পরি রাহুলের হাত থেকে নিজের হাতটা ঝাটকা মেরে সরিয়ে দিয়ে এসে বলল, তুমি ভুল বুঝছো, ও আসলে। আর তো বলতে পারল না পরি। মোহন পরীর চুলের মুঠি ধরে আরেক হাতে দুগাল চেপে ধরছে। পরি শুধু শব্দহীন পানি ফেলে যাচ্ছে। আমি নেই এই সুযোগে তো আগের প্রেমিকের নিয়ে ফুর্তি করছিস আমার বাড়িতে, আমার বিছানায়। রাহুল মোহনের ব্যবহার আর কথা শুনে চোখ কপালে। ইনি পরীর স্বামী নাকি কোনো বনের জানোয়ার? এটা কাকে বিয়ে করলো পরী? দেখুন ভাই, আমি কোনো খারাপ উদ্দেশ্যে আসিনি। আমি শুধু ওকে একবার দেখতে এসেছিলাম। আমি চলে যাচ্ছি, প্লিজ পরীকে ছেড়ে দিন। ওর খুব লাগছে। পরীকে ছেড়ে দিয়ে রাহুলের গলা চেপে ধরছে মোহন। একটিবারও
মনে করল না যে তার কোলে কমল আছে, আর রাহুল নিজেকে ছাড়াতে জোর করেনি, কারণ এতে কমল ব্যথা পেতে পারে। রাহুল গলা চেপে ধরে বলল, ইস, কত মায়া মাসুকার জন্য। শোন, এটা আমার বউ, মারিকাটি যা খুশি তাকে তো কি। হ্যাঁ, এই মুহূর্তে যদি তুই আমার ঘর থেকে বের না হোস, তাহলে এখানে তোকে পুঁতে দেব। রাহুল প্রচন্ড ভয় পেয়ে গেল, যদি পরীকে বেশি কিছু করে বসে। সে কমলকে বিছানায় শুয়ে দিয়ে বলল, আমি চলে যাচ্ছি ভাই, আপনি আর রাগ করবেন না প্লিজ। পরীর দিকে একবার মায়া মায়া করে তাকিয়ে ইশারা বলে গেল, চলে যাচ্ছি। রাহুল বেরিয়ে গেল। পরীর মাপ হয়নি। পরী ভয়ে চুপসে আছে। এমন কি করবে মোহন? পরী মুখ দেখে মোহন হাঁ হাঁ করে হাসছে। পরীর কাছে এসে ওর ঘাড় মুখ লুকিয়ে বলে, কিরে, তোর নাগর তো নিজের জান বাঁচিয়ে পালিয়েছে, তোর কি হবে এবার? তোর যে কি শাস্তি হবে তা তুই ভাবতেই পারবি না। তোরা মেয়ে মানুষরা এমনই হয়ে থাকিস। পরপুরুষ দেখলে হুঁশ থাকে না। পরী কোনো উত্তর দিল না, কারণ সে জানে এখন যতই সাপাই গাক না কেন, মোহন কিছু বিশ্বাস করবে না। আর এটা আর সাথেও এর আগে হয়েছে। নিজের পরিবারে সেদিন বিশ্বাস করলো না যে পরী নির্দোষ। মোহন তো পরী। এই এই পরী, আমি না থাকলে আমার বিছানায় কত পুরুষের ঠাঁই হয়। তোর অনেক রূপ, তাই না? এই রূপ দিয়ে ছেলেদের ফাঁসাস। তোর এই রূপে যদি না থাকে, যদি এসিড দিয়ে পুড়িয়ে দিই, বা মনে হয় ছুরি দিয়ে মুখের সমস্ত চেহারা যদি পাল্টে দিই। পরী ভয়ে চোখ বন্ধ করে রেখেছে। মোহন বিশ্বাস নেই। ছুরি দিয়ে পরীর মুখের সামনে এনে ঘুরাচ্ছে মোহন। এই দেখ। কমলের কান্নার শব্দে চোখ পরীর দিক থেকে মোহন মাথা ঘুরিয়ে কমলের দিকে আবার হেসে দিল। পরীর এই বাচ্চা আমার তো, নাকি তোর অন্য কোনো নাগরের পাপ আমার কাঁধে ঝুলাতে চাস? সব সহ্য হলেও মোহনের এই কথাটা সহ্য করতে পারল না। পরী রেগে মোহনের গালে জ্বর বসিয়ে দেয়। শার্টের কলার ধরে বলল, কি বলছো এসব? ও তোমার সন্তান, আর একবার যদি ওর দিকে কোনো নোংরা ইশারা করছো তো 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 কি করবি? এই বেজ্জারমাকে আমার ঘাড়ে চাপাতে চাস? তা হবে না। এর শাস্তি পাবি তুই। দাঁড়া, আবার আমায় আঘাত করা না। বলে মোহন হনহন করে বেরিয়ে গেল। পরী কমলকে কোলে তুলে নীরবে চোখে জল ফেলছে। এটাই তো তার সঙ্গী। সবাই ছেড়ে গেল, এই কান্না তার পিছু ছাড়েনি। রাতে মোহন এসেছে, সাথে একটা মেয়ে মানুষ সহ এসেছে। কে এই মেয়ে? পরনে ছোট্ট পোশাক, দেখতে বেশ, তবে মনে হয় না কোনো ভদ্র পরিবারের। বাজে মেয়ে মেয়ে লাগছে। তোর বলা শেষ? ও আমার আজকের রাতের পার্টনার। মোহনের কথা কই মাথা আকাশ ভেঙে পড়ছে। মোহন যতই কষ্ট দিক, যাই কিছু করুক না কেন, তা এর স্বামী। আর কোনো নারী তার স্বামীর ভাব কাউকে দেয় না, মরে গেলেও না। আর নিজের বউয়ের সামনে বলতে লজ্জা করছে না? তুই যেমন আমার বিছানায় অন্য কাউকে নিয়েছিলি, আমিও ঠিক করব সেই বিছানায় এক এক দিন এক এক মেয়ে নিয়ে ফুর্তি করব, আর সেটা তোর সামনে। হরিমোহনের পা জড়িয়ে ধরে বলল, আমায় মাফ করে দিন। আমি আপনার ছাড়া আর কাউকে মনে মনে ভাবিনি। আর কমল আপনার ছেলে। বিশ্বাস করুন, আপনি চাইলে ডিএনএ টেস্ট করাতে পারেন। প্লিজ, আমার না করা ভুলের শাস্তি এভাবে দিবেন না। আমি আপনার স্ত্রী। আপনার সন্তুষ্ট করা আমার কর্তব্য। পা ছাড় বলছি, পা ছাড়। তোর আর জায়গা নেই এই বাড়িতে। বেরিয়ে যা এই মুহূর্তে। না, পা ছাড়বো না। আমি আপনাকে এমন পাপ কাজ করতে দেব না। আপনি আমায় মেরে ফেলুন, তবু এমনটা করবেন না। আমি সইতে পারবো না। আপনার পায়ে জুতার মতো রেখে দিন। আপনার ছেলেকে বাবাহীন করে দেবেন না। আপনি ছাড়া আমাদের কেউ নেই। মোহন কমলের রুম থেকে এনে পরীর কোলে দিয়ে বলল, নে, বেরিয়ে যা এখনই, নয়তো সত্যি মেরে দিব এই বাচ্চা সব। পরিমোহনের পায়ের কাছে কমলে শুইয়ে দিয়ে বলল, নি, মেরে দিন, তবুও তাড়িয়ে দিবেন না। স্বামীহীন স্বামী আর সন্তান কখনো কোথাও ঠাঁই পায় না, তবে মেরে দিন। দিন। কমলের গলা
পা রেখে পিষিয়ে দিন। ওর জন্ম নেওয়ার শাস্তি দিন ওকে। রাস্তায় পড়ে মরার চেয়ে এই বাবার হাতে মরা ভালো। মোহন পরীর সব কথা উপেক্ষা করে সেই মেয়েটাকে বাহুডোর নিয়ে রুমে চলে গেল। দরজা হুক লাগাতে গিয়ে লাগাতে পারল না মোহন। পরী অগ্নিদৃষ্টি রেখে মেয়েটার দিকে তাকিয়ে মোহনকে ধাক্কা দিয়ে ফেলে দিল। মাতাল তাই উঠতে দেরি হচ্ছে। আর এই সুযোগে পরী সেই মেয়েটাকে চুলের মুঠি ধরে বাড়ির বাইরে ধাক্কা দিয়ে বের করে দরজা বন্ধ করে দিল কমলকে। সেই কাজের মহিলার কাছে গিয়ে মোহনের রুমে চলে গেল। এতক্ষণে মোহন উঠে দাঁড়িয়েছে। পরীর দরজাটা বন্ধ করে দিয়ে মোহনের সামনে নিজে শাড়ির আঁচলটা টেনে ফেলে দিয়ে বলল, তোমার শখ মেটাতে পারো, যা করো, যত নেশা করো, এই নেশাটা শুধু আমার সাথেই রাখো। আমার কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমি আপনার রক্ষিতা হয়ে থাকবো। শুধু আমার ও আমার ছেলেকে আশ্রয় দাও। মোহন নেশায় ডুবে পরীকে কাছে টেনে নিয়েছে ঠিকই, তবে পরীকে আদর করতে নয়, বরং সেই আগুন তার ভিতরটা জ্বলছে, তা পরীর ভিতরটা জ্বালাতে। মোহন চায় না পরী চলে যাক। চলে গেলে মোহন আগুন পড়বে, আর পরী হয়তো সেই আগের প্রেমিক নিয়ে সুখে থাকবে। না না, তা হবে না। নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দিয়ে পরী মনে মনে ভাবছে, শুধু আজ নয়, যতদিন বাঁচি এমনটা তো আমায় করতেই হবে। আমার জন্য নয়, আমার কমলের জন্য। পিতাহীনভাবে কি করতে থাকবে? সবাই তো নানান নামে ডাকবে ওকে, আর আমি হয়তো রাস্তার শেয়াল কুকুরের হয়ে যাব। এর চেয়ে ভালো কমল তার পিতার আশ্রয় থাক। যে যাই করুক না কেন, মেরে তো আর ফেলবে না। এই সমাজ তো তাদের রাস্তার ছেলে বলবে না। ওর বাবার পরিচয় বড় হতে পারবে, বাবার ছায়া তলেই মানুষ হবে। সন্তানের জন্য তো আমার এতটুকু করতেই হবে। এইভাবে দিন হচ্ছে পার, সময় যাচ্ছে তার নিজ গতিতে। পরী তো শুধু মোহনের রাতের সাথী। মোহন একবারও কমলের দিকে ভালো করে তাকায়নি। মাঝে মাঝে উদয় হয়, আবার নিরুদ্দেশ হয়ে যায়। মোহনের ব্যবহারে অত্যাচার সব মুখ বুজে মেনে নিচ্ছে পরী, শুধু কমলের মুখের দিকে চেয়ে। মোহন একটু পাল্টায়নি, এভাবেই চলছে সব। বাবা ডাক শিখলেও একদিন বাবা বলে ডাকা হয়নি কমল। দেখলেই ভয় চুপসে থাকে, কথায় কথায় পরীকে বেল দিয়ে রক্তাক্ত করে। কমল মোহনকে বড্ড ভয় পায়, দেখলেই টেবিলের তলায় বা বাগানে লুকিয়ে পড়ে। এরই মাঝে জন্ম নিল মেয়ে কুহু। মোহন কুহুর জন্মে কিছু বলেনি, সে তার মতো দিন পার করছে। আর পরীর কাছে দুর্ভাগ্য জীবন নিয়ে। তবে এখন মোহনকে ভালো করার আশা ছেড়ে দিয়েছে, কারণ সে একটা জামিন। নিজের শখ মেটাতে গিয়ে ছোট বাচ্চাদের কান্নার আওয়াজও সে পরীকে রেহাই দেয়নি। কত রাত কুহু আর কমল না খেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে একা একা। কি করবে তারা? সন্ধ্যা আসলে পরীকে নিয়ে রুমে ঢুকে যায়। কমল আর কুহু আরেকটা ঘরে বন্দী হয়ে থাকে। ছোট্ট কুহু খিদায় কেঁদে কেঁদে ঘুমিয়ে যায়। তাদেরও বাবা নামে সেই পশুর মাতাল জানোয়ারের মায়া হয়। মোহন এবার গেল 2 থেকে 3 মাসে, যাকে আর পাওয়া যায় না। কমল আর কুহু ধীর ধীর বড় হচ্ছে। কমল 6 বছর আর কুহুর 2.5 বছর হয়ে গেছে। এতদিনে বাবার শরীরের গন্ধ কেমন তা জানা হয়নি ওদের। তবে এই ঝড় কি থামার নয়, নাকি আরেক ঝড় আসতে চলছে? কমল আর কুহু পরীর দুনিয়া। নিজেকে ঠিক করে নিয়ে চলে গেল কমল আর কুহুর ঘরে। বাচ্চাদের দুটো ভয়ে গুটিয়ে আছে, মনে হয় ঘুমাচ্ছে। কমল আর কুহুর মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল রান্নাঘরে। জলদি কিছু একটা বানাতে হবে। আর মোহন খায় না এখানে, তাও মাঝে মাঝে খাবার খুঁজে, তাই রেডি রাখা ভালো। আর কমল আর কুহু খাওয়া হয়নি রাতে, তাই ঘুম থেকে উঠেই তাদের খাওয়াতে হবে। সমস্ত শরীর বেল্টে আঘাতের চিহ্ন এঁকে গেছে। এই ব্যথা নিয়ে হাত দিয়ে পিঠা মলছে আর রান্না করছে। কাজের মহিলাটাকে পরী বিদায় দিয়েছে, কারণ মোহনের কাণ্ড পরের কাছে প্রকাশ পাক এটা পরী চায় না। মোহন ঘুম থেকে উঠে সোজা চলে গেল কমল আর কুহুর রুমে। অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে তাদেরকে দেখে আবার বেরিয়ে এলো। পরী মোহনকে খেতে ডাক দিলেই আবার চটে যায়। তুই বাচ্চাদের
দিয়ে কামাই করাস আর সেই খাবার খেতে বলছিস? পরীর গালে চড় মারতেই পরী হাতের খাবার মাটিতে পড়ে গেল। পরী মাটিতে পড়ে যাওয়া খাবার গুলোর দিকে তাকিয়ে রয়েছে। পরীর চোখের পানি মুছে নিয়ে বলল, হ্যাঁ, বাচ্চাদের দিয়ে কামাই করাই। আর কেন করাই সেটা জানেন না? আপনি টাকা দেন ঠিক, কিন্তু কতদিন ধরে টাকা দিচ্ছেন না হিসাব আছে? আর এসে 1,000 2,000 টাকা মুখের উপর ছুঁড়ে মেরে চলে যান। আর আমাদের কি কিছু লাগে না নাকি? আমি মালা তৈরি করে দেই, কমল তা বিক্রি করে, যা পায় তাই দিয়ে বাজার করা হয়। এখন তো টাকা আরো প্রয়োজন বেশি। কমলের স্কুলে ভর্তি করাতে হবে, আর কুহুর জন্য দুধ, খাবার, তার কিছুই জোগাতে পারি না আমি। কি করব বলো? শুধু বাচ্চা নয়, দরকার পড়লে নিজেই অন্যের বাড়ি কাজ করব। মোহন আর ইচ্ছা করছে না কথা বলার, আর বলারও কোনো মুখ নেই। পরীর খাবারগুলো তুলে নিয়ে বলল, এই যে তুমি এগুলো নষ্ট করলে, জানো এগুলোর জন্য আমার ছেলে মেয়ের কত কষ্ট করে। তুমি তো চলে যাবে, আর কবে আসবে জানা নেই। তুমি তো আয়েশেই থাকো, খাও, ফুর্তি করো, আমাদের খোঁজটা নিয়েছো? কোনো শব্দ ছাড়াই বেরিয়ে গেছে মোহন। আর পাচ্ছে না পরীর অভিযোগ শুনতে। পরী কখনোই অভিযোগ করে না, তবে আজ বড্ড খারাপ লাগছে। পরী আর পারছে না মোহনের অত্যাচার সইতে। আর কত কত চেষ্টাই করছিল ওনার মনের মতো হওয়ার, তাও পেরে উঠল না। কিছুদিন আগে রাহুল আর তার ভাই মুন্না দুজনে এসেছিল, পরীকে নিয়ে যেতে চেয়েছিল। রাহুলের নিজ চোখে দেখা সেই দিনের বর্ণনা শুনে পরীর বাবা মা শিহরে উঠেছিল, তাই ছুটে এসেছিল পরীকে এই নরক থেকে নিয়ে যেতে। পরীর বাবা পরীর সামনে যেতে পারবে না বলে বাহিরে ছিল। মুন্না আর রাহুল বহু চেষ্টা করেছিল পরীকে ফিরিয়ে আনতে, আর পরীকে গ্রহণ করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। রাহুল বলে, পরী, তুমি ফিরে এসো তোমার আসল জায়গায়। এই নরকে থাকার কোনো দরকার নেই। তোমায় আমি আজও ভালোবাসি ঠিক ততটাই, যতটা আগে বাসতাম। আর এই বাচ্চাদের আমি পিতা পরিচয় বড় করতে চাই। পরী শুধু হালকা হেসে রাহুলকে বলছিল, আমি আমার আসল ঠিকানায় আছি, কোথায় যাব? রাহুল ভাই, মুন্না বহু বুঝিয়ে পারল না পরীকে নিয়ে আসতে, তবে আশা ছাড়েনি। মাঝে মধ্যে রাহুল এসে পরীকে এবং তার বাচ্চাদের যায় মোহনের অগোচরে, কারণ মোহন জানতে পারলে আরো সমস্যা করে দেবে। এদিকে মোহন 1 বছর পর তার বাড়িতে এসেছে। তার মা প্রতিবারের মতো ছেলেকে মধুর স্বরে ডেকে বলল, মোহন বাবা এসেছো? মোহন তার মায়ের কোনো কথায় কান দিল না, সোজা তার বাবার ছবিটার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। মোহনকে আগে কোনোদিন এই কোমল রূপে কেউ দেখেনি। মোহন তার বাবার ছবির সামনে এসে মাথা নত করে কাঁদছে। বাবা, আমি অমানুষ হয়ে গেছি তোমার সাথে। মা যা করেছে তারপর থেকে মেয়েদের ঘৃণা হয়, আর পরীকে ভালোবাসতে চেয়েও আবার মুখ ফিরে নিই, কারণ রূপবতী মেয়েদের ছলনার শিকার তোমার মতো আমি হতে চাই না। ছবি তো কথা বলে না, তাই চোখের পানি মুছে নিয়ে আবার বেরিয়ে যেতে নিল। তার মা তার পথ আটকে দিয়ে বলল, বাবা, আমায় আজ মাফ করে দিবি না? আর কত সাজা দিবি? এই সাজা কি আর শেষ হওয়ার নয়? মোহন উত্তর না দিয়ে বেরিয়ে যেতে নিল। পিছন থেকে ওর মা ডাক দিয়ে বলল, আমি জানতে পারলাম তুই বিয়ে করেছিস, আরো অনেক আগে। তা লুকালি কেন? আর তোর দুটো বাচ্চা আছে, পারলাম তাদের এই নোংরা জায়গায় কেন রাখছিস? বাড়িতে নিয়ে আস। মোহন ড্রাইভার দিকে তাকিয়ে ড্রাইভার কাকা মাথা নত রইল। মোহন এবার বুঝতে পারলো মা কিভাবে জানলো সেটা। মোহন হেসে বলল, বাড়ি? এই বাড়ি? না না, মেডার এই বাড়িতে আনলে আমার বাধ্য বউ অবাধ্য হয়ে উঠবে, ঠিক আপনার মতো। তাই এখানে এনে পরি হারাতে চাই না। মোহনের মা আর এ বিষয়ে কথা বাড়াতে চাইল না। আর যে কারণে আমায় ঘৃণা করছিস, হয়তো সেই কারণটা মিটে যাবে আমি লাশ হওয়ার সাথে সাথে। আর শোন, যদি তুই বিয়ে করে থাকিস তাহলে বিথিকে কেন বিয়ে করবি বলে প্রতিশ্রুতি দিয়েছিস? মোহন গাড়ি নিয়ে চলে গেল সোজা বিথিদের বাড়ি। ওর সাথে একবার কথা বলতে হবে। বিথির বাবা আর মোহনের বাবা বিজনেস পার্টনার ছিলেন, আর ব্যবসাটা ধরে রাখতে বিথিকে তো বিয়ে করতেই হবে। বিথির বাবার সাথে টুকটাক কথা বলে নিয়ে বিথির রুমে চলে গেল মোহন। বিথির বাবা
তাদের বিয়েটা তাড়াতাড়ি দিতে চায়। বিথি সবেমাত্র ওয়াশরুম থেকে বেরিয়েছে, মোহনকে দেখে ওর গলা জড়িয়ে ধরে বসে পড়ল। উফ মোহন, কোথায় থাকো তুমি? কোথায় হারিয়ে যাও? জানো না তোমার এক সেকেন্ড দেখলে কত কষ্ট হয়? মোহন বিথির হাতটা গলা থেকে সরিয়ে নিয়ে ওর মুখোমুখি হয়ে বসে রইল। না, কোথাও হারায়নি, তবে নিজেকে খুঁজতে চায়। বিথি মোহনের কথা আগামাথা বুঝলো না, তবে এটা নিয়ে কথা বলে লাভ নেই। আবার কিছু জিজ্ঞেস করলে এমন উত্তর দিবে। বিথির সাথে কিছুক্ষণ কথা বলে চলে যেতে নেবে বিথির মা মোহনে আটকে দিয়ে বলে, মোহন, খেয়ে যাও বাবা। মোহনের পেটে বড্ড খিদে, তাই সকাল বের হয়ে আর খাওয়া হয়নি। টেবিলের সামনে হরেক রকম খাবার নিয়ে মুখ তুলতে গিয়ে তুলা হলো না। সকালে পরীর কথাগুলো আবার কানে বাজছে। পরী, কমল আর কুহুর ওরা খেয়েছে। কোনো শব্দ ছাড়াই তাড়াহুড়া করে উঠে চলে গেল মোহন। বিথি বেশ কষ্ট পেল মোহনের কাণ্ডে। বিথির বাবা বিথিকে ডাক দিয়ে বলল, দেখ না মা, মোহন এমনই, তোকে মানিয়ে নিতে হবে। বিথি তো মোহনের প্রেমে হাবুডুবু।